আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাটের বড় অংশ এনআইডি জালিয়াতির মাধ্যমে। ইসির বিরুদ্ধে যাচাই করতে না দেওয়ার অভিযোগ গভর্নর। এনআইডি সেবায় আসছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন। এক ছাতার নিচে জন্ম মৃত্যু সনদ সহ সব সেবা জানে না ইসি। জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি এনসিপির। 24-এর শহীদদের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। গুমের শিকার 330 ব্যক্তির ভাগ্য অনিশ্চিত। ব্যক্তির দায়ে দোষী হবে না আইন শৃঙ্খলা বাহিনী, জানালো কমিশন। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। গত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তার বড় অংশই জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে। আর এই পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ দেয়নি নির্বাচন কমিশন। তাই জাতীয় এই সম্পদ এককভাবে নির্বাচন কমিশনের কাছে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মঙ্গলবার ব্যাংক খাতের সংস্কার নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় অর্থ লুটপাটে সুযোগ দেওয়া ব্যাংক কর্মকর্তাদেরকে চাকরি থেকে অব্যাহতি ও আইনানুগ শাস্তি দাবি জানান বর্তমান চেয়ারম্যান। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনে ধস নেমেছিল ব্যাংকিং খাতে। অনিয়ম, খেলাপি ঋণ ও মালিকানা বদল ইস্যুতে চরম ঝুঁকিতে পড়ে ইসলামী ব্যাংকসহ 11টি ব্যাংক। এস আলম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের মতো বিগত সরকারের দোসররা নামে বেনামে ঋণ নিয়ে পাচার করেছে লাখ লাখ কোটি টাকা। এর মধ্যে শুধু এস আলমের কাছে ইসলামী ব্যাংকগুলোর ঋণের 87% অর্থ রয়েছে। আর এসব অনিয়ম ও অর্থ লোপাটের দায় রয়েছে খোদ ব্যাংক কর্মকর্তাদের। তাই 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ খাতের সংস্কার শুরু হলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কয়েকটি ব্যাংক। অর্থ আত্মসাতে যেসব ব্যাংকার জড়িত তাদেরকে আইনানুগ শাস্তি পেতে হবে বলে জানান ব্যাংকের বর্তমান চেয়ারম্যানরা। মঙ্গলবার ব্যাংক খাতের সংস্কার নিয়ে সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। যার যতটুকু নিড অর্থনীতিতে তাদেরকে ব্যাংকিং পাবলিক হিসেবে, ইকোনমিক বিং হিসেবে স্বীকার করে না, মানুষ হিসেবে স্বীকার করে না। অর্থাৎ যার ডিমান্ড আছে কিন্তু তিনি ক্রয় ক্ষমতা নাই। ইসলামী ব্যাংকিং এর হচ্ছে যে যার ক্রয় ক্ষমতা নাই তাকে বরং প্রায়োরিটি দিতে হবে, সোসাইটিকে রেসপন্সিবিলিটি দিতে হবে, স্টেটকে রেসপন্সিবিলিটি দিতে হবে, ইনস্টিটিউশনকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এ সময় যারা অর্থ লোপাট করেছে তাদের শেয়ার বাজেয়াপ্ত করে টাকা ও মালিকানা উদ্ধারের দাবি জানানো হয়। একইবার শেষ হবে 6টা ব্যাংকের, একইবার শেষ হয়ে যাবে এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ। আমরা চেষ্টা করছি জুলাই এই দিকে আমরা ব্যাংক রেজলিউশনের দিকে এগোতে। এ বিষয়ে আইন সংস্কার করা হচ্ছে বলে জানান গভর্নর। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে অভিযুক্তরা, কিন্তু সেই জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। তাই এনআইডি এককভাবে নির্বাচন কমিশনের কাছে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন গভর্নর। অপরদিকে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা হলে আইএমএফ ঋণের কোনো প্রয়োজন হবে না বলে জানান গভর্নর। আজহার লিমন, এখন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। এমনকি জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ তালাক ও দত্তক নিবন্ধন সবাই চলে আসছে এক ছাতার নিচে। স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে পরিচালিত এসব কার্যক্রম। এরই মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশে 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। আরও জানাবেন বেলায়েত হোসাইন। জাতীয় পরিচয়পত্র এখন আর শুধু ভোটার আইডি কার্ডই নয়, বরং একজন নাগরিকের যাবতীয় দাপ্তরিক কাজে এটি অতি প্রয়োজনীয়। জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন, বিবাহের সনদ, বাবা মা মৃত হলে তাদের মৃত্যু সনদ সহ আরও বেশ কিছু দলিলাদি। কিন্তু এই এক একটি দলিলের জন্য এক এক দপ্তরে কিংবা বিভাগে ধর্ণা দিতে হয় নাগরিককে। এবার সবকিছু এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এর মাধ্যমে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী গঠন করা হয় সিভিল রেজিস্ট্রেশন কমিশন। স্বাধীন এই কমিশনের অধীনে থাকবে এনআইডি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক ও দত্তক নিবন্ধন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার তথ্য উপাত্ত সার্বিক সমন্বয়ের কাজ। সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর 11-এর খ উপধারায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ এবং রক্ষণাবেক্ষণ করবে স্বাধীন এই কমিশন। অর্থাৎ এনআইডি সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। তবে মঙ্গলবার ইসি সচিব জানান, এনআইডি হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানে না নির্বাচন কমিশন। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে এবং এইটুকুই আমার কাছে তথ্য। কাজে এর বাইরে আমার এই মুহূর্তে কোনো কিছু বলার অবকাশ নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন, সকল নাগরিক সেবা এক ছাতারে নিয়ে আসার এই উদ্যোগে হয়রানি কমে আসবে জনগণের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। তাই আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ ও সংসদ নির্বাচন হিসেবে গণ্য হতে পারে বলে মনে করেন নাহিদ ইসলাম। রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থনের পাশাপাশি আগামী নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন দলটির নেতারা। রায়ের বাজারে 24-এর শহীদদের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তারা। হুমায়ুন কবিরের তথ্য ছবিতে নাজমুস সাকিবের প্রতিবেদন। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতাকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তাদের দল। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এ সময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যে সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। পরে প্রায় কয়েকশো নেতাকর্মী নিয়ে বাস যোগে সাভার থেকে রায়ের বাজার কবরস্থানে আসেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর ঘুরে ঘুরে দেখেন তারা। জিয়ারতের মধ্য দিয়ে শহীদদের জন্য দোয়া শেষে আগামী সুন্দর বাংলাদেশের জন্য প্রার্থনা উঠে আসে তাদের কণ্ঠে। নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর কথা। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এ সময় জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে এখন প্রধান লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত হওয়া। শর্ত অনুযায়ী 21টি জেলা ও 100 উপজেলায় থাকতে হবে কমিটি ও দলীয় কার্যালয়। শুরুতেই চ্যালেঞ্জিং এই লক্ষ্য অর্জনের কাজে মনোনিবেশ করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম। এনসিপি নেতারা বলছেন, আগামী নির্বাচনে 300 আসনে ভোট করার লক্ষ্য নিয়েই দল গোছাচ্ছেন তারা। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। যে কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে ডজনখানেক শর্ত আরোপ করা আছে। যদিও এর মধ্যে বেশ কয়েকটি শর্তের কার্যকারিতা এখন আর মোটেও নেই। এই যেমন কোনো নতুন দলকে নিবন্ধন পেতে হলে স্বাধীনতার পর থেকে এখন অবধি যে কোনো একটি সংসদীয় আসনে দলীয় প্রতীক নিয়ে বিজয়ী হতে হবে। এই বিধানটি কাগজে কলমে থাকলেও মুখে মুখে অনেকটা রহিত হয়ে গেছে। এটি শুধুমাত্র 2008 সালে যখন প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতাভুক্ত করা হয় তখনকার জন্যই কার্যকর ছিল। তবে এখনও নিবন্ধনের এমন কিছু শর্ত আছে যেগুলো যে কোনো নতুন দলের ক্ষেত্রেই বেশ কঠিন এবং চ্যালেঞ্জিংও বটে। গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যেসব শর্ত দেওয়া আছে তা হলো ন্যূনতম 21টি জেলা ও 100টি উপজেলায় কমিটি ও কার্যালয় থাকতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলা বা থানায় সদস্য হিসাবে অন্তত 200 জন ভোটারের অন্তর্ভুক্তি থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও রাজনৈতিক সুরাহা না হলেও অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবছরের ডিসেম্বরকেই ইঙ্গিত করা হচ্ছে। ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া নির্বাচন কমিশনের রুটিন কার্যক্রম। অক্টোবরে যদি সংসদ নির্বাচনের তফসিল হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সামনে এখন নানা বাস্তবতা। তবে এনসিপির জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ দলের সদস্য সংগ্রহ, জেলা উপজেলায় কমিটি এবং কার্যালয় স্থাপন করা। এসব কার্যক্রমকে এগিয়ে নিয়ে দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই দলীয় ফোরামের ব্যস্ততা শুরু হবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক। একটা পার্টিকে রেজিস্ট্রেশন করার জন্য এবং নির্বাচনী ইলেকটোরাল প্রসেসে অংশগ্রহণ করার জন্য যে ধরনের শর্তাবলী রয়েছে আমরা বিশ্বাস করি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কাছে আমরা আত্মবিশ্বাসী যে আমরা এই শর্তাবলী পূরণ করতে পারবো। অর্থাৎ আমাদের 1/3 জেলাতে আমাদের কমিটি থাকতে হবে, 100-র বেশি আমাদের উপজেলা কমিটি থাকতে হবে, তারপরে হচ্ছে এটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। তো আমাদের কাছে মনে হয় এই বিষয়গুলো আমরা যথাযথ সময়ের মধ্যেই আমরা এই বিষয়গুলোকে সম্পন্ন করতে পারবো। পুরো প্রক্রিয়া অবশ্যই চ্যালেঞ্জিং। রাজনীতি তো বিষয়টা হচ্ছে যে এটা খুব প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। 6 ঘন্টা যদি আপনার মনে হয় যে দেশের পরিস্থিতি বা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রয়েছে, পরক্ষণেই মনে হবে সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে। তবে জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আরও শিথিল করার পক্ষে মত রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের যে বর্তমানে শর্তগুলো আছে এগুলোকে একটু শিথিল করার চেষ্টা করেছি। যেমন ধরুন, এখন আমরা মাত্র 10% জেলা এবং 5% উপজেলায় যদি কারো অফিস থাকে, কমিটি থাকে এবং একই সঙ্গে সর্বনিম্ন যদি 5000 সদস্য থাকে তাহলে তাদেরকে আমরা নিবন্ধনের অনুমতির কথা বলেছি। এবং যদি এই মাসের মধ্যে অধ্যাদেশ আকারে আরপিও সংশোধন করা হয় সেক্ষেত্রে এটা এই যে নিবন্ধনের কাজটা এটা করতে বড়জোর 3 মাস লাগবে। আপনি ধরেন যে এপ্রিল, মে, জুন। এদিকে নিবন্ধন ও সাংগঠনিক কাঠামো তৈরির পাশাপাশি আগামী নির্বাচনে 300 আসনে ভোট করার প্রস্তুতির কথাও জানালেন এনসিপির এই শীর্ষ নেতা। আমরা তো 300 আসনেই আমাদের যেহেতু আমরা রাজনীতিতে এসেছি এবং একটা গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণদের যে একটি আকাঙ্ক্ষা রয়েছে, আগ্রহ রয়েছে, এটা আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে দেয়। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি এবং এটি আমাদের লক্ষ্য যে 300 আসনকে টার্গেট করেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হবে।
জাতীয় নাগরিক পার্টি কোনো জোটে যাবে নাকি তাদের নেতৃত্বেই নতুন জোট হবে সেটি দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। নেতা নির্বাচন এটি যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 1752টি গুমের অভিযোগের মধ্যে 1000টি গুমের তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় গুম কমিশন। মঙ্গলবার কমিশন জানায়, গুমের শিকার 330 জনের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কমিশন বলছে, ব্যক্তির দায়ের জন্য কোনো নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করা সমীচীন হবে না। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানবাধিকার ইস্যুতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ছিল বিচার বহির্ভূতভাবে গ্রেপ্তার ও গুম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গুম কমিশন গঠন করে। কমিশনের ধারণা, গেল 16 বছরে গুমের শিকার প্রায় 3000 মানুষ। ইতিমধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকেই ফিরে এসেছেন নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা থেকে। তবে এখন পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে 1752টি। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে দেয়া তথ্যে উঠে আসে গুম কমিশনের তদন্তের সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত জমা অভিযোগের মধ্যে 1000 অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বক্তব্য রেকর্ড করা হয়েছে 325 জনের, যার ভেতর রয়েছে নিরাপত্তা বাহিনীর 45 সদস্য। বক্তব্যে জানা যায়, গুমের শিকার হওয়া 300 জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। এছাড়া কমিশন জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গেল 2.5 বছরে ভারতে আটক রয়েছে 1067 জন বাংলাদেশি। তবে তারা সবাই গুমের শিকার হয়েছিল কিনা তা তদন্তের বিষয় বলে জানানো হয়। গুম ইস্যুতে আয়নাঘরের আলোচনা ছিল তুঙ্গে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আয়নাঘর পরিদর্শনের কথা বারবার উঠে আসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নানা বক্তব্যে। পরবর্তীতে 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রাজধানীর ভেতর 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশন জানায়, যেখানে উঠে এসেছে বন্দিশালার আলামত নষ্ট করার চিত্র। পরবর্তীতে আলামত নষ্ট করা রোধে সারা দেশের বন্দিশালাগুলোকে অপরিবর্তিত রাখার নির্দেশ দেয় গুম কমিশন। কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956-র আলোকে 74টি অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। তবে কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগগুলো তাদের ব্যক্তিগত অপরাধ। ফৌজদারি অপরাধ হতে বাহিনীর উপর গুমের দায় দেয়া অনুচিত হবে। কমিশন মনে করে, দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে বাহিনীর দায় মোচন সম্ভব। দেবরাজ দেব, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা বৈঠকে উপস্থিত ছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। 71-এর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চকে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই রায়ে মুক্তিযোদ্ধাদের বয়সের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পরে আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে ফের আপিল শুনানির জন্য 12 মার্চ দিন ধার্য করেন। আগে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে 2015 থেকে 2018 সালের মধ্যে 3টি গ্যাজেট প্রকাশ করে সরকার। এসব গ্যাজেটে মুক্তিযোদ্ধা হতে হলে 13 বছর এবং সর্বশেষ গ্যাজেটটি 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়। পরে এসব গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হয় 15টি রিট। চট্টগ্রামে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও পুরো রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কিত বিপণী বিতান ও কারখানা মালিকরা। যদিও পিডিবির দাবি, ন্যাশনাল গ্রিড থেকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ মিলছে, তাই চাহিদা বাড়লেও সংকট হবে না। তবে গ্রাহকের লাইনে ত্রুটি মেরামতের কারণে কোথাও লোডশেডিং হলেও তা সাময়িক বলছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি।
গ্রীষ্মের আগমনে গরমের সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এছাড়া রমজানে মার্কেট খোলা থাকছে রাত দিন, যাতে বেড়েছে বিদ্যুতের ব্যবহার। গেল শীত মৌসুমে লোডশেডিংয়ের উৎপাত না থাকলেও গ্রাহকদের অভিযোগ, বর্তমানে দিনে 3 থেকে 4 বার হচ্ছে লোডশেডিং। আবার কখনো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ থাকছে না 4 থেকে 5 ঘন্টা, যাতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সবথেকে দুশ্চিন্তায় আছেন শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোর ব্যবসায়ীরা। তারা বলছেন, একে তো গরম, তার উপরে কারেন্ট না থাকলে কেনাকাটা করতে আগ্রহ হারান ক্রেতারা। রমজান মাসে তো আমরা কন্টিনিউ সকাল 10টা থেকে রাত 3টা 4টা পর্যন্ত আমাদের কাস্টমার অলওয়েজ থাকে। এখন আমাদের তো ওই সময় বিদ্যুৎ দরকার। শীতকালে ছিল না, এখন কিন্তু দিনে 3-4 বার করে যাচ্ছে। এখন যদি রমজানে যদি এইভাবে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের এটা যেহেতু এসি মার্কেট, যদি এরকম প্রবলেম দেয় লোডশেডিং, আমাদের অনেক ক্ষতি হয়, কাস্টমাররা দাঁড়াতেই চায় না মার্কেটে। এদিকে বর্তমানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত কারখানার মালিকরা। তারা বলছেন, একদিকে বিদ্যুতের দাম বেশি, সেই সঙ্গে ঈদ সামনে রেখে বেতন বোনাসের চাপ থাকায় উৎপাদন ব্যাহত হলে মজুরি ও বোনাস দিতে বেগ পেতে হবে তাদের। আমরা লোডশেডিং অ্যাফোর্ড করতে পারি না কোনোভাবে। লোডশেডিং থাকলে আমাদের বাড়তি জ্বালানি খরচ, এটা আমরা মানে গার্মেন্টসের জন্য খরচ অনেক বাড়িয়ে দেয়। এই রমজান মাসে কিন্তু পোশাক শিল্প সেক্টরে খরচের ব্যাপারটা খুবই বেশি, কারণ 2 মাসের বেতন আছে, একটা বোনাস আছে, ধরতে গেলে এ মাসে 3 মাসের বেতন দিতে হবে। যদিও পিডিবির দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়ায় চট্টগ্রাম লোডশেডিং মুক্ত। তবে রক্ষণাবেক্ষণ কাজের নির্দিষ্ট কিছু এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে তা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া চাহিদা বাড়লেও উৎপাদন ঠিক থাকলে সংকট তৈরি হবে না বলছেন কর্মকর্তারা। যদিও গ্রাহকের কষ্ট কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে রাখতে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। লোডশেডিং আমাদের এখনো হয় না, আমরা এখনো কোনো লোডশেড নাই। যেটা আপনারা পাচ্ছেন সেটা হলো আমাদের শিডিউল মেনটেন্যান্সের জন্য কিছু কিছু ফিডারকে শাটডাউনে আমরা রাখছি। প্রতিদিনই আমাদের প্রত্যেকটা ডিভিশনে কোনো না কোনো ফিডারে কাজ হচ্ছে। এই যে এখন যেহেতু রোজার কিছু সেন্সিটিভ সময় আছে, বিশেষ করে সন্ধ্যার আজানের সময়, ইফতারের সময়, ভোর হচ্ছে সেহরির সময়, তারপরে এই তারাবির নামাজ, ওই সময়গুলোতে আমাদের টিম, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ডিভিশনে আমাদের ইমার্জেন্সি টিম 24 ঘন্টা ডিউটি থাকে। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা 1350 মেগাওয়াটের বেশি। গরম বাড়লে চাহিদা 1500 মেগাওয়াটে দাঁড়াবে বলে মনে করছে পিডিবি। হাজারে শিউলি, এখন চট্টগ্রাম। রমজানে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে অনেকেই আগে ভাগে এসেছেন বাজারে। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে যুক্ত হচ্ছেন মাঝার ইমন। ইমন, এবারের কেনাকাটায় কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন, আর যেহেতু মাসের শুরু, বাজারে ক্রেতার চাহিদা কেমন দেখছেন? ক্রেতার চাহিদা দিয়ে যদি শুরু করতে চাই, তাহলে মূলত এখন বাজারে যে সমস্ত ক্রেতারা আসছে তারা মূলত রমজানের শেষের দিকে, ঈদের আগে যেই ভিড়টা হয় মার্কেটে, সেই ভিড় ঠেলে আসলে তারা তাদের পছন্দের যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো কিনতে পারবে না। সেই সংখ্যা থেকেই মূলত একটু আগে ভাগে, অর্থাৎ রোজা শুরুতেই মূলত এই সমস্ত ক্রেতারা আসছেন এবং তারা তাদের পছন্দের যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো তারা একটু স্বাচ্ছন্দ্যের মাধ্যমেই তারা দেখে সেগুলো পছন্দ করে কেনাকাটা করছে। আমি এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া মার্কেটে রয়েছে। এখানে একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে যে বাহারি হরেক রকমের যে সমস্ত পোশাক রয়েছে, অর্থাৎ ঈদুল ফিতরকে ঘিরে যে সমস্ত পোশাকগুলো রয়েছে, সেই পোশাকগুলো কিন্তু প্রতিটি দোকানে আমরা দেখেছি সাজানো রয়েছে এবং প্রতিটি দোকানেই কম বেশি ক্রেতার উপস্থিতি একেবারে আমাদের চোখে পড়েছে। সকালবেলা থেকে আমরা রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে গিয়েছি, সেখানেও দেখা গিয়েছে। এবং এই মার্কেটটির চিত্র যদি বলতে চাই, সকাল থেকে এখানে বেচা বিক্রি চলছে এবং প্রতিটি দোকানেই ক্রেতাদের সমাগম রয়েছে এবং সকলেই স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো তারা কিনছেন। অনেক ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন, যেহেতু পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদের নিয়ে আসলে সেই ভিড় যাতে ঠেলতে না হয়, অর্থাৎ ভিড় অতিক্রম করে যে কেনাকাটা, এবং তখন আবার দামেরও একটি বিষয় রয়েছে, সব বিষয়কে মাথায় রেখে ক্রেতারা মূলত একটু আগে ভাগেই তাদের যে কেনাকাটা রয়েছে ঈদুল ফিতরের, সেইগুলোই তারা সারছেন। এবং বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছিল, বিক্রেতারা যেটি বলছেন যে প্রথম থেকে দশম রোজা পর্যন্ত বেচা বিক্রি কিছুটা কম থাকবে, এরকমটাই তারা বলছেন তাদের আগের অভিজ্ঞতা থেকে।
এবং যেটি বলছেন তারা 15 রোজার পর থেকে তাদের যে বেচা বিক্রি সেটি বাড়বে এবং বিক্রেতাদের যে আশা সেই আশার জায়গা যেটি বলছেন সেই আশা থেকে মূলত তারা যেটি বলছেন যে 15 রোজার পর থেকে মূলত তাদের যেই বেচা বিক্রির যেই পরিবেশ সেটি বাড়বে এবং এখানে আমার অনেকের সাথেই কথা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের যেই পছন্দ এবং ক্রেতা বিক্রেতার যে চাহিদা রয়েছে সেই চাহিদা মূলত সুতি কাপড়ের দিকে চাহিদা রয়েছে এবং প্রতিটি দোকানে যে ভিড়ের কথা বলছিলাম সেই ভিড়ের চিত্র একেবারে স্পষ্ট রয়েছে। এবং আমি যেটি বলছিলাম যে সকালবেলা থেকে আমরা রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে গিয়েছি এবং সকল ক্রেতা বিক্রেতার সাথে আমার কথা হয়েছে এবং অধিকাংশরাই যেটি বলছেন যে প্রথম দিকে তারা যেহেতু কেনাকাটা করছেন সেটি মূলত যেটি ঈদ ঘনিয়ে আসলে যে ভিড় বাড়ে সেই ভিড় সামাল দেওয়ার আগেই তারা তাদের কেনাকাটা করছেন এবং বিক্রেতারা যেটি বলছেন যে ঈদ যত ঘনিয়ে আসবে তাদের যে বেচা বিক্রি সেটি আরও বাড়বে। তো রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে ঈদের কেনাকাটার এই ছিল আমার কাছে সবশেষ খবর। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাকওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পণ্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে। বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। সমস্ত চিত্রকম পোর্টে 3 গুণ করা হয়েছে, আপনার পোর্ট রেট 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে। অত্যন্ত কঠোর ভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। সেই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। সাপ্লাই যত আমি জানি বন্দর খবর থেকে বলছি, এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। আহতদের কি অবস্থা আর এই ঘটনায় আইনি পদক্ষেপ এখন পর্যন্ত কি নেওয়া হয়েছে? 2 পক্ষের কথা বলা হচ্ছে, এখন কারা এর সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ ধারণা করছে? গালিব, গতকাল রাতেই মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনকুলা গ্রামে এই ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, মসজিদের মাইকে ডাকাত এসেছে এমন ঘোষণা দেওয়ার পরেই মূলত ঘটনার সূত্রপাত হয়, সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে 2 জন মারা যান এবং 5 থেকে 6 জন আহত হয়। যারা আহত হয়েছিল তাদেরকে রাতেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমরা তাদের অবস্থা সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে জানতে পেরেছি তারা এখনো পর্যন্ত তাদের যে অবস্থা শারীরিক সেটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ তাদের উন্নতিও বলা যায় না কিংবা অবনতিও বলা যায় না, যদিও তাদের চিকিৎসা চলমান রয়েছে। আর যে 2 জন নিহত হয়েছেন তারা মূলত পার্শ্ববর্তী ইউনিয়ন কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে নিহতের স্বজনরা দাবি করছে মূলত পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সালিশি বৈঠকে আমন্ত্রণ জানিয়েই মূলত তাদেরকে হত্যা করা হয়েছে এমনটি তারা দাবি করছেন। আর যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 2 জন মারা গিয়েছেন তারা মূলত ওই দিন গতকাল রাতেই সিএনজি নিয়ে ওই ইউনিয়নে গিয়েছিলেন। সেখানে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ডাকাত এসেছে, এমন অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীকে জড়ো করে মূলত তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এদিকে পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ বলছে যে ঘটনাস্থল থেকে তারা একটি বিদেশি পিস্তল
সহ বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে এবং এই ঘটনাটি অধিকতর তদন্তের জন্য তারা কাজ করছেন। আমরা পুলিশের এসপির সাথে কথা বলেছি, ডিআইজির সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখানে অন্য কোনো কারণ আছে কিনা, আধিপত্য বিস্তারের বিষয়টি আছে কিনা সেটিও তারা তদন্ত করে দেখছেন। যদিও বেশ কিছু আলামত তারা ঘটনাস্থল থেকে সংগ্রহ করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় গতকালকের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি দিতে জেলা বাজার মনিটরিং টিম ও ভোক্তা অধিকারের সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে চালানো হয়েছে অভিযান। তবে আজ অভিযানে অধিকাংশ স্থানেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রেখেছে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকার কাঁচাবাজার ও বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এই কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার। এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। এ সময় বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করেছেন তারা। ভোজ্য তেলের সংকট তৈরি ও বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে এই অভিযান কার্যক্রম করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশি প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। তুলনামূলক কম দামে ভালো মানের দেশীয় প্রসাধনী বাজারে থাকায় তা কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। নোয়াখালী থেকে নাসিম শুভ জানাবেন বিস্তারিত। রমজানে রোজা রাখার পাশাপাশি ঈদের কেনাকাটায় খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। শুরুতে কসমেটিক্স সামগ্রীর বেচাকেনা কম হলেও নিত্য নতুন কালেকশন নিয়ে দোকানে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নোয়াখালীর বাজারে রমজানের শেষ সময়ে নতুন পোশাকের দোকানে ভিড় থাকলেও শুরু থেকেই অনেকে প্রিয়জনদের জন্য কসমেটিক্স সামগ্রী কিনে রাখেন। পাশাপাশি বাড়ে মেহেদির বেচাকেনা। এদিকে একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশীয় প্রসাধনী সেই বাজার দখল করেছে। বিক্রেতারা বলছেন কম দাম আর মানে ভালো হয় দেশীয় কসমেটিক্স পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। মেহেদি বলেন, যে কোনো জিনিস বলেন, আস্তে আস্তে আরো দিন বাড়লে আস্তে আস্তে ক্রেতার সমাগম আরো বাড়বে। পর্যাপ্ত স্টক আছে এবং কাস্টমারের চাহিদাও আছে, সেখানে আমরা পর্যাপ্ত দিতে পারছি। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাকের চাহিদা সারা বছর থাকলেও রমজানে তা বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্যের মোড়কে থাকা প্রসাধনী বিক্রি করে ক্রেতাদের প্রতারিত না করে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর মাধ্যমে গ্রাহকের আস্থার জায়গা ধরে রাখেন ব্যবসায়ীরা। দেশি পণ্যই এখন বেশি চলতেছে। লাভলি, স্কয়ারের মাল এগুলো চলে ভালো। যাদের বাজেট কম তাদেরকে আমরা দেশি পণ্যগুলো আমরা সাজেস্ট করি। নোয়াখালীর 9টি উপজেলার 2 শতাধিক মার্কেট ও বিপণী বিতানে রমজানের এক মাসে প্রায় 20 কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী। এবার আন্তর্জাতিক খবর। এক মাস স্থগিতের পর অবশেষে কার্যকর হলো কানাডা ও মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক। যদিও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত রেখেছে দুই প্রতিবেশী দেশ। এদিকে চীনা পণ্যে শুল্ক আরোপ দ্বিগুণ করার ঘোষণায় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে বেইজিং। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক হুমকিতে বাণিজ্য যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম একটি বিষয় ছিল শুল্ক। মার্কিন পণ্যের উৎপাদন ও বিক্রি বাড়াতে বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ তার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে ছিল। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো জড়িত। চীন থেকে মাদকের বড় চালান আসে যুক্তরাষ্ট্রে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেয় কানাডা ও মেক্সিকো। পরে গেল 3 ফেব্রুয়ারি থেকে এই পরিকল্পনা 1 মাসের জন্য স্থগিত করা হয়। হোয়াইট হাউস জানায় শুল্ক আরোপের স্থগিত সময় শেষ হয়েছে। কানাডা ও মেক্সিকোর আর কোনো সুযোগ নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আগামী 2 এপ্রিল থেকে তাদের উপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। And I wanted to make it April 1st, but I didn't want to go April Fool's Day because that costs a lot of money, but that one day. But so we're going April 2nd. But very importantly, tomorrow tariffs 25%
on Canada and 25% on Mexico, and that'll start. কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য 90,000 কোটি মার্কিন ডলার। অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের শুল্ক আরোপে মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। এতে করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে গোটা বিশ্বে। কানাডিয়ানরা এই পদক্ষেপকে পাগলামি বলছে। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের জন্যই মেক্সিকো প্রস্তুত আছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট। Comunicación permanente con las distintas áreas, tanto seguridad como comercio, y vamos a esperar qué pasa. ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় এশিয়ার শেয়ার বাজারে পতন ঘটেছে। জাপান, হংকং, দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেটের সবগুলো সূচক নিম্নমুখী। মার্কিন শেয়ার বাজার, ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো হ্রাস পেয়েছে। শুল্ক আরোপে গাড়ি, জ্বালানি সহ বেশ কিছু খাদ্যপণ্যের দাম বাড়বে যুক্তরাষ্ট্রে। ম্যাপল সিরাপ ও অ্যাভোকাডোর জন্য মার্কিন জনগণ কানাডা ও মেক্সিকোর উপর নির্ভরশীল। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বৃহত্তম বিদেশি সরবরাহকারী কানাডা। চীনা পণ্যের শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 20% করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে বেইজিং। মুরগি, গম, ভুট্টা, তুলাসহ মার্কিন কৃষিপণ্যে 15% শুল্ক বসিয়েছে চীন। এছাড়া সয়াবিন, মাংস, ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যে 10% শুল্ক আরোপ করেছে, যা আগামী 10 মার্চ থেকে কার্যকর হবে। এদিকে মার্কিন বায়োটেক, বিমান চলাচল ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তানভীর জানি, এখন বিশ্ব। নিচে আরও একটা বিরতি, ফিরবে একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। স্পেনের বার্সেলোনায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025। এবারে আসরে শাওমি, অনর, হুয়াওয়ে সহ বিশ্বখ্যাত মুঠোফোন প্রস্তুতকারকেরা উন্মোচন করেছে নিজেদের বেশ কয়েকটি অত্যাধুনিক মুঠোফোন। ধারণা করা হচ্ছে বৃহৎ এই সম্মেলনে অংশ নেবেন 1 লাখের বেশি মুঠোফোন প্রেমী। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। ভিডিও কলে কথা বলছেন এক নারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি ডিপফেক, যা শনাক্ত করেছে অনরের নতুন মুঠোফোন ম্যাজিক 7 প্রো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির অসংখ্য মুঠোফোনের সমারোহে মুখর স্পেনের বার্সেলোনা, কারণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল সোমবার। ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে 1 লাখ। বিপুল সংখ্যক মুঠোফোন প্রেমীদের নজর কাড়তে ডিপফেক শনাক্তের মতো আকর্ষণীয় ও কার্যকরী ফিচার সমৃদ্ধ মুঠোফোন এনেছে প্রতিষ্ঠানগুলো। আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে উন্মোচন করেছে নিজেদের ট্রাই ফোল্ডেবল ফোন মেট এক্সটি। বড় এই স্ক্রিনের কারণে ট্যাবলেটের পাশাপাশি একে স্মার্টফোন হিসেবেও ব্যবহার করা সম্ভব। এদিকে 15 আলট্রার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরাকে বদলে দেওয়ার সংকল্প নিয়ে নেমেছে শাওমি। চীনা মুঠোফোন প্রতিষ্ঠানটির নতুন মডেলটিতে সংযুক্ত করা হয়েছে 1 ইঞ্চি আলট্রা লার্জ সেন্সর সমৃদ্ধ 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা পাল্টে দিতে পারে লো লাইট ইমেজের সংজ্ঞাকে। মুঠোফোনের পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে বিভিন্ন এআই সম্পন্ন রোবট, ফ্লিপ পিসি ও স্মার্ট গ্লাস। বিশ্লেষকদের ধারণা, আগামী 30 বছরের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সে সময়ে বর্তমান মূল্যেই লাখগুণ উন্নত এআই সার্ভিস পাওয়া সম্ভব, যা থেকে লাভবান হবে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে গ্রাহক উভয়ই। The great profiteur of AI is going to be the little man, and AI will be 1,000,000 times better for the same price 30 years from now, and everybody is going to profit greatly from that. উদ্বোধনী দিনে সম্মেলন পরিদর্শন করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাটের বড় অংশ এনআইটি জালিয়াতির মাধ্যমে ইসির বিরুদ্ধে যাচাই করতে না দেওয়ার অভিযোগ গভর্নরের। এনআইডি সেবায় আসছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন। এক ছাতার নিচে জন্ম মৃত্যু সনদ সহ সব সেবা জানে না ইসি।
জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি এনসিপির। 24 শহীদদের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। গুমের শিকার 330 ব্যক্তির ভাগ্য অনিশ্চিত। ব্যক্তির দায় দোষী হবে না আইন শৃঙ্খলা বাহিনী, জানালো কমিশন। এই ছিল এখন দুপুরে। ধন্যবাদ সবাইকে।